প্রেস এবং ইলেকট্রিক মিডিয়ার আমার প্রান্তীয় এবং সংবাদবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারের মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য, আমরা সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ আজ আমাদের মনের কিছু আকুতি, মনের কিছু ব্যথা বলার জন্য আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি এখানে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল জলিল সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনারা জানেন, সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিল মিয়া সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সংগ্রামী সিনিয়র সভাপতি জনাব আতিকুর রহমান আতিক ভাই। আছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি এবং ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আপনারা জানেন, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা সংগঠন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির নতুন সভাপতি, আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুর রহিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা ঐতিহ্যবাহী ট্রাক কাভার ভ্যান মালিক গ্রুপের ট্রাক পিকআপ মালিক গ্রুপের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নূর আহমদ খান সাদেক। আছেন ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি জনাব মুজিবুর রহমান। আছেন ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি জনাব নারায়ণপুর কায়স্থ গনি। আছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব জুলহাস হোসেন বাদল। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাফলং পাথর ব্যবসায়ী সমিতির মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম পারভেজ, জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, দুফাকুল স্টোন কাঠা মালিক সমিতির সহসভাপতি জনাব মুজিবুর রহমান সুলেমান। আছেন সদস্য মোহাম্মদ আব্দুল হক, জয়নুল হক, নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে গোলাগঞ্জ পাথর ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং আমাদের সংগঠনের ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব শওকত আলী বাবুল। আছেন আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব জসিমুল ইসলাম আঙ্গুর মিয়া এবং আমার গোলাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজির মিয়া এবং গোলাগঞ্জের অনেক প্রবীণ এবং সিনিয়র ব্যবসায়ী বৃন্দ আছেন। আমি সময় নষ্ট করতে চাই না, নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের আঞ্চলিক কমিটির সদস্য আলিমিয়া আছে, যে ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সদস্য জনাব আলিমিয়া, দুর্গাপুরের পাথরের প্রতিষ্ঠা সভাপতি জনাব শামসুল আলম সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসলে দীর্ঘক্ষণ হয়ে গেছে, সময় বিলম্বন হওয়ার জন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি এখন আমাদের আজকে লিখিত বক্তব্য পাঠ করছি। সংবাদ সম্মেলন সান ফুড প্যালেস রেস্টুরেন্ট পার্টি সেন্টার পূর্ব জিলা বাজার সিলেট, তারিখ 18 জুন 2025 রোজ বুধবার। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সালাম আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমরা বৃহত্তর সিলেটের লাখ লাখ শ্রমিক শ্রমজীবী পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জীবিকা নির্বাহকারী মানুষের আজ নিরুপায়। সিলেট বিভাগের একমাত্র উপার্জনের ক্ষেত্র পাথর কোয়ারি সমূহ ইজারা বন্ধ থাকার ফলে এই অঞ্চলের কোটি মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের মদতপুষ্ট শক্তিশালী সিন্ডিকেটের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপে 2018 সাল থেকে সিলেটের সকল পাথর কোয়ারি সমূহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এই অঞ্চলে লাখ লাখ শ্রমজীবী ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষের জীবনে নেমে আসে চরম দুঃখ দুর্দশা। তাই আজ আমরা অসহায় ও নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হলাম। আমাদের আপনাদের ক্ষুধার লেখনির মাধ্যমে আমাদের অবর্ণনীয় দুর্ভোগের নিম্ন উল্লেখিত দাবিগুলো প্রজাতন্ত্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর করলে আমরা কৃতার্থ হব। সমাজের দর্পণ সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চিত অবগত আছেন যে
আওয়ামী সরকারের আমলে পাথর কোয়ারি বন্ধ করে সেই সময়ে রিজার্ভের ডলার অপচয় করে বিদেশ থেকে পাথর আমদানি শুরু হয়। চিহ্নিত সিন্ডিকেট দেশের কথা চিন্তা না করে পাথর আমদানির নামে বিদেশে ব্যাপক অর্থ পাচার করে, যা বর্তমান অন্তর্কালীন সরকারের মাধ্যমে দেশের জনগণ জানতে পেরেছেন। অবকাঠামো উন্নয়নের অন্যতম উপাদান পাথর পর্যাপ্ত মজুদ আমাদের সিলেটের কোয়ারিগুলোতে বিদ্যমান রয়েছে। নিজস্ব মজুদ থাকা সত্ত্বেও দেশ বিরোধী অপশক্তির মদদে বিদেশ থেকে পাথর আমদানির নামে অপচয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার দেশে 53টি পাথর কোয়ারি 5 দফা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু 3য় দফা ইজারা দেওয়ার পর দুর্ভাগ্যজনক হলেও সত্য কেবলমাত্র সিলেট বিভাগের 5টি ইজারা পাথর কোয়ারির ইজারা স্থগিত করা হয়, যা অত্যন্ত পরিতাপের বিষয়। বাংলাদেশে 53টি পাথর কোয়ারির ইজারা দেওয়া হয়, কিন্তু কেবলমাত্র সিলেটের 5টি পাথর কোয়ারির ইজারা স্থগিত করা হয়, যা আসলে আমরা বৈষম্যের শিকার। দেশ থেকে আসা দেশে টাকা বিদেশি এজেন্টদের কারণে সিলেটের পাথর সংশ্লিষ্ট সবাই বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ দেশ থেকে বৈষম্য দূর করতে শত শত ছাত্র জনতা তাদের বুকে তাজা রক্ত দিয়েছিলেন, কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ উত্তোলন সম্ভব হচ্ছে না। সময়ের সাহসী সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2018 সাল থেকে পাথর উত্তোলন বন্ধ হওয়ার কারণে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বুড়াগঞ্জের দোলাই নদী, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের দাউকি নদী, বিস্তাকান্দির পিয়াইন নদী এবং শাখা খালগুলো পাথর ও বালির কারণে বরাট হয়ে গেছে। ফলে অকালে এ সকল এলাকায় বন্যা হয়ে ঘটছে ব্যাপক হতাহতের ঘটনা ও ফসলহানির ক্ষয়ক্ষতি। কিন্তু যুগ যুগ ধরে উজান থেকে পাহাড়ি দলে নেমে আসা রাশি রাশি পাথর সংগ্রহ করে এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করতেন। আর দেশের নির্মাণ শিল্পের অন্যতম উপাদান হিসেবে এই অঞ্চলের পাথর ব্যবহৃত হয়ে আসছে। দলে তুলে নেমে আসা পাথর এবং বালির সুষ্ঠুভাবে আহরণের কারণে নদী নাব্যতা বজায় থাকতো, যার ফলে এই অঞ্চলে ভয়াবহতা দেখা দিত না। কিন্তু পাথর আহরণ বন্ধ করে দেওয়ায় সিলেটের নদীর তলদেশে বরাট হওয়া পানি নিষ্কাশন না হওয়ায় প্রতি বছর এই অঞ্চলে বন্যা দেখা দেয়। দোলাই, দাউকি ও পিয়াইন নদীর উৎসমুখে রাশি রাশি পাথর জমা হওয়ার ফলে ইতিমধ্যে এই অঞ্চলের নদীপথ পরিবর্তন হয়েছে। ফলে এই অঞ্চলের তীরবর্তী কয়েকটি জনপদ যে কোনো সময় দলে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অথচ নদীর উৎসে জমাকৃত পাথর অপসারণ না হলে এই অঞ্চলের মানুষ বন্যা ও দলের বিপর্যয় থেকে রক্ষা পেত এবং এ সকল নদী ও খাল থেকে পরিকল্পিতভাবে খনন ও সংস্কার করলে সরকার ও জনগণ উপকৃত হতেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আধিপত্যবাদী ভারতের স্বার্থে কোয়ারি বন্ধ করে দিয়ে পাথরের চাহিদা মেটাতে বিগত সময়ে বাংলাদেশের প্রায় সকল সীমান্ত দিয়ে আমদানি করা হয় পাথরের ভারতীয় নিম্নমানের চুনা পাথর। রিজার্ভের বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাচার করে তার বিনিময়ে নিম্নমানের পাথর এনে দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হয়। এসব অবকাঠামোর ভবিষ্যৎ দায়িত্বে মারাত্মক ঝুঁকি বলে আমরা মনে করি। পাথর আমদানির নামে ঢালাওভাবে রিজার্ভের ডলার ব্যয় করার ফলে আমাদের কেন্দ্রীয় রিজার্ভের অবস্থা কোন পর্যায়ে আছে এবং ছিল তা আপনারা সবাই বলতে পারেন। অথচ আমাদের পাথর কোয়ারির উন্নত পাথরের কারণে সঠিক উত্তোলন করা হলে এবং ব্যবহার করা হলে একদিকে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হতো, অন্যদিকে আমাদের রাষ্ট্রের রিজার্ভের ডলার অপচয় রোধ হতো। সত্যের সৈনিক সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা একটি চক্র এবং ভারতীয় এজেন্টদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সম্প্রতি উপদেষ্টা পরিষদের দোহাই দিয়ে
বৈষম্যমূলকভাবে সিলেটের 5টি পাথরবাড়ি ইজারা স্থগিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এই বিদ্বেষী হটকারী সিদ্ধান্ত আমাদেরকে হতবাক করে নাই। এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত এবং কষ্ট জর্জরিত। পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহের আশায় অপেক্ষারত সিলেটের লাখো মানুষ উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তে মারাত্মক হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। সর্বশেষে আমাদের এই অঞ্চলের মানুষের আশা এবং ভরসার স্থল ছিলেন সিলেটের বন ও পরিবেশ উপদেষ্টা এবং সিলেটের বিভাগের কৃতি সন্তান সৈয়দা রিজওয়ানা হকের উপর। কিন্তু তিনি ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিম খান গত 14 জুন তারিখে সিলেটে জাফলংয়ের ভ্রমণে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে তিনি বলেন যে সিলেটের পাথরবাড়ি আর লিজ দেওয়া হবে না। এতে সিলেটের মানুষ ব্যতীত হতাশ হয়েছেন। তাই আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি যে সিলেটের কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহের স্থল সিলেটের 5টি পাথরবাড়ির উপর থেকে ইজারা স্থগিতাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। তাছাড়া যথাযথ ইজারা কার্যক্রমের মাধ্যমে সিলেটের পাথরবাড়ি সচল করে প্রতি বছর কয়েকশো কোটি টাকা রাজস্ব প্রাপ্তির জন্য সরকারকে সুপরামর্শ প্রদান করছি। অপরদিকে বাইরের দেশ থেকে পাথর আমদানি বন্ধ করে রিজার্ভের বিলিয়ন ডলার সাশ্রয়ের আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো আমাদের 3 দাবিতে আমরা আজকে সংবাদ সম্মেলন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের প্রথম দাবি হলো অবিলম্বে পাথরবাড়ি ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর, ট্রাক শ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি এবং পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে। 3 নম্বর, সিলেটের সকল কাঁসার মিল মালিকদের মুক্তি হয়রানি বন্ধ করে ব্যবসার সুবর্ণ সুযোগ করে দিতে এবং বিদ্যুতের মিটার পুনরায় ফেরত দিতে হবে। আমাদের এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করা না হলে আমরা বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে আগামী 22 জুন রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করব। আর সেই মানববন্ধন কর্মসূচিটিকে আমরা কঠোর থেকে কঠোর পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবি, আশা করি আমাদের মানুষের ক্ষতিগ্রস্ত মানুষ, অসহায় মানুষের দিকে লক্ষ্য করে সরকার আমাদের দাবিগুলো অতি দ্রুত মেনে নেবেন। পরিশেষে সাংবাদিক বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্য শোনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সিলেট জেলার পাঁচগড় সংশ্লিষ্ট মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সদস্য সচিব জনাব নাজির আহমদ স্বপনের পক্ষে এই ঐক্য পরিষদের সমন্বয়ক সাব্বির আহমদ ফয়েল, এই যে স্বাক্ষর করেছেন আমাদের ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিলুমিয়া, সিলেট জেলা ক্রীড়া শ্রমিক ইউনিয়ন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে ইজারা স্থগিত করবা লাগি রইল আপনার 1 নম্বর দাবি। 2 নম্বর হইল সনাতন পদ্ধতিতে পাথর কুয়ারি খুলে দেওয়ার পদ্ধতি। এইটা একটু খুলাসা করতে চাই। কুয়ারির পর যে ইজারা স্থগিতাদেশ হয়েছে এগুলো প্রত্যাহার করা লাগে হয়েছে। সনাতন পদ্ধতিতে যে পাথর কুয়ারি খুলে দেওয়ার দাবিতে এই কথার সাথে এই কথা সাংঘর্ষিক হয়ে গেল না? মানে স্থগিতাদেশ প্রত্যাহার করলে তো আপনারা পূর্বর অবস্থা ফিরে গেলে নেই। সনাতন পদ্ধতিতে যে পাথর কুয়ারি খুলে দেওয়ার এই জিনিসটা ক্লিয়ার করুন। সনাতন পদ্ধতি বলতে আমরা এটাই বুঝাতে পারছি, যারা কার্যক্রমের উপর যদি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় বলিয়া সনাতন পদ্ধতি থেকে 2014 সালের একটা গাইডলাইন আছে।
পরিবেশের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা খুলে দেওয়ার জন্য আমরা এটাই না এটা 2014 সালের গাইডলাইনে পরিবেশের গাইডলাইনে উল্লেখ আছে প্রত্যেকটা পাথর বাড়িতে রেঞ্জা শাবল কুড়াল দিয়ে পাথর উঠাবে, পানি নিষ্কাশনের জন্য 2 সিলিন্ডার মেশিন ব্যবহার করবে এবং ফিল্টার ব্যবহার করতে পারবে। না উত্থাপন করতে নাকি হালকা করতে হবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতেছি, আমাদের সিলেটের যে পাথর কোয়ারিগুলো আছে প্রত্যেকটা পাথর কোয়ারি নমাজ লাইন, যেখানে কোনো জনমানব নেই প্রত্যেকটা পাথর কোয়ারি। গোলাগঞ্জের পাথর কোয়ারিটা দেখেন, পাথর কোয়ারি বন্দর আছে পরিবেশের কোয়ারি। পাথর কোয়ারি থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে ডিনামাইট দিয়া ভাড় ভেঙে ভারত আমাদেরকে ডলার দিয়া সেই পাথর দিতেছে 1 কিলোমিটার ভিতরে। আর আমাদের পাথর প্রত্যেকটা নমাজ লাইনের পশ্চিম কানা তুমি ফুবে দিয়াও জেল ফুবে দিয়া মা ফুবে দিয়া মাইয়া সোনা মার্কেট সেটা হচ্ছে কি আপনি তো বলছেন যে বিভিন্ন যে পাথরের ছড়া যেগুলো বা নদীর যে মুখ যেগুলো সেগুলা আপনার বালু পাথর পড়ে আছে জমে আছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক সময় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বই পাচ্ছি যে রাতের আধারে অনেক পাথর ট্রাক করে নেওয়া হচ্ছে, এগুলো আসলে কারণ এক প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনারা যে নদীর পড়ে যাচ্ছে বলতেছেন যে, কিন্তু দেখেন নদীর পার সংশ্লিষ্ট জায়গাগুলো দেখা গেছে আপনারা যখন তুলতে লাগেন, মানে ধরেন তুলতে যখন লাগেন তখন নদীর পার কিন্তু আপনারা একবারে আওর বানায় ফেলেন, এই বিষয়টা আপনার আমি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের তুলে ধরছি। গোলাগঞ্জ পাথর কোয়ারিতে আপনারা সাদা পাথরের যদি যান দেখতে পাবেন নদীর মধ্যভাগ পুরাটাই নদীর পার থেকে বালি এবং পাথর জমা করে, দুই দিকে পানি প্রবাহিত হচ্ছে, দুটো দিকে নদী বাঁধতেছে। আর যে পাথর চুরির কথা যেটা বলছেন, পাথর চুরি হচ্ছে 5 আগস্টের পর থেকে, এটা কোনো সন্দেহ নেই। চুরি হচ্ছে দেখে আমরা বারবার মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে দিয়েছি এগুলো বন্ধ হওয়ার জন্য। তখন সীমিত লোক চুরিতে ধরেছিল, এখন হাজার হাজার শ্রমিক লুটপাট করতেছে। শুধু শ্রমিককে লুটপাট করতেছে তারা, এইখানে সরকারের বিভিন্ন বাহিনী জড়িত আছে এই লুটপাটের সাথে। আমরা এর জন্য আমরা বৈধভাবে ভেতর যাতে কোনো লুটপাট না হয়, পরিবেশের ক্ষতি না হয়, যদি সেখানে ইজারাদার থাকে তার দায়বদ্ধতা থাকতে। আমি একটা জিনিস করে এড করে আমরা যে নদীর যে নাইক্যতা, আমরা যে 3টি নদী আপনারা দেখেন, সবচেয়ে একটা জিনিস জানার বিষয় হইল আমাদের সিলেটের যার সাথে যে বৈষম্যটা, সারা বাংলাদেশে 53টা কোয়ারি। পরিবেশ ধ্বংস তো শুধু সিলেট হয় না, সারা বাংলাদেশেই পরিবেশ ধ্বংস হয়, পরিবেশের উন্নতি হয়, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে 53টা পাথর কোয়ারির মধ্যে সিলেটের 5টি পাথর কোয়ারি পরিবেশ ধ্বংস হয় বলে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অথচ বাকি যে কোয়ারিগুলো সবগুলো কিন্তু ইজারা, সবগুলো মানে ঠিক আছে চলমান আছে, কেবলমাত্র সিলেটের পাথর কোয়ারির উপরে এই হলো একটা আমাদের বৈষম্য। না, পর্যটন স্পটের বাইরে আমরা ইসিভুক্ত জায়গার যে বাইরে আমরা এগুলো চাইতেছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই যে আপনারা যে বলেন যে পাথর উত্তোলন, আপনারা জানেন যে বিগত 5 আগস্টের পরে আমাদের সিলেটের পাথর কোয়ারিতে 5,500 কোটি টাকার পাথর জব্দ ছিল। 5,500 কোটি টাকার পাথর জব্দ ছিল। সেই জব্দকৃত পাথর প্রশাসনের সহযোগিতায় একটি চক্র তারা সেগুলো পাচার করেছে, বিক্রি করে ফেলেছে। আমরা লিখিতভাবে জেলা প্রশাসককে বারবার বলেছি যে আপনি এই যে আপনার জব্দকৃত যে 5,500 কোটি টাকার যে পাথর, এগুলো আপনি সরকারি রাজস্ব, এগুলো আপনি সেখান থেকে সমান বিক্রি করেন, এই করেন। আমরা লিখিতভাবে আমরা জেলা প্রশাসককে বারবার অবগত করার পরও তিনি কোনো পদক্ষেপ নেননি, এই ব্যাপারে কোনো কিছু হয়নি। কিন্তু আমাদের শ্রমিকরা যারা খেটে খাওয়া মানুষ, সামান্য বেলচা দিয়ে 1 টুকরি 2 টুকরি পাথর তুললে ওদেরকে বিভিন্নভাবে হয়রানি করে
এই মানে মামলা দিয়ে জড়ানো হচ্ছে। এই শব্দটা কার আসলে যারা এই এত বড় এই শব্দটা আসলে কার? আপনারা তো অভিযোগ দিয়েছেন, এটা কার একটু স্পষ্ট করুন। এগুলো তো এরা তো আসলে তদন্ত করা তো প্রশাসনের তদন্ত করবে, তদন্ত করে বের করবে যে আসলে কারা, যেগুলো যারা নিচ্ছে রাতের আধারে। আমরা তো আসলে রাতের আধারে পাহারা দিই না, কিন্তু রাতের আধারে যারা চুরি করছে এগুলো তো দায়িত্ব ছিল প্রশাসনের। আমাদের দায়িত্ব ছিল যেটা তাদেরকে অবগত করা। আমরা এ পর্যন্ত 7 থেকে 8টি দরখাস্ত তাদেরকে 5 আগস্ট থেকে এ পর্যন্ত জেলা প্রশাসক বরাবরে আমরা লিখিত দিয়েছি, দিয়ে বলেছি সেই 5,500 কোটি টাকার পাথরগুলা উধাও হয়ে যাচ্ছে, আপনারা ব্যবস্থা নেন। কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ আমাদের যে ট্রাক শ্রমিক ভাইরা এরা বড় মানে অবরণীয় অনেক কষ্টের মধ্যে আছে। ওরা কোনো অবস্থায় যদি সামান্য কিছু বালু, দেশীয় কিছু বালু, নিজস্ব মানে ব্যবহারের জন্য কিছু বালু নিয়ে আসলেই তারা রাস্তার মধ্যে গাড়ি থামায় পুলিশ প্রশাসন ভারতীয় বালু বলে, অবৈধ বালু বলে, অবৈধ পাথর বলে আমাদের পরিবহনের ট্রাক শ্রমিকদেরকে বিভিন্ন হয়রানি করতেছে, মামলা দিয়ে দিতেছে, বালুগুলো খালাস করতেছে, মানে গাড়ি আটকে রাখতেছে। এইগুলো তো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আপনারা এখানে লিখছেন যে দলের তুলে নেমে আসা পাথর ও বালি সুষ্ঠুভাবে আহরণের কারণে নদীর নাব্যতা বোঝায় থাকে। এই যে একটা রেফারেন্স, যেটাকে আপনারা কোনো নদী বিশেষ বিশ্লেষক বা পরিবেশবিদদের সাথে কোনো রেফারেন্স আছে কিনা, বা পানি উন্নয়ন বোর্ড রয়েছে, সবার সাথে মিলেমিশে কি রেফারেন্সটা আপনারা পেয়েছেন? কারণ আমরা কিন্তু আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত দিন যখন পরিবেশ আসেন এই প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে করেছেন, বা কেউ যে কোনো একটা প্রতিনিধি করেছেন, করার পরে উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এইটা কোনো কারণ হতে পারে না। তো এই ব্যাপারে আসলে আপনাদের কাছে কোনো সুনির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা রয়েছে কিনা? সাংবাদিক ভাইয়া, আমরা এই কুয়ারির যে আকৃতিতে মালটা 80-82 ইংরেজিতে আমরা 75 রুপি গাড়িতে লাগিয়ে দিয়া বর্ডার আনছি বাসে। তখন এই খালটা আছে একটু ছোট, এবং এইভাবে হয়েছে যে পাথর উঠার বাদে আমরা যে এই মালটা তুলিয়ে আনার বাদে আবার বন্যায় এই মালটা পড়ি একটা যদি মাল আল্লাহ অধিকার দিছে যুগ থেকে আমরা এই সিলেটে বুক করি আমরা খাদ্য করা। হঠাৎ করে ফেসিবাদের সরকারের সময় পরিবেশের দুয়াই দিয়া ইন্ডিয়ার মদতে এই পাথর আন্দা কোনটা সুদা পাথর আপনারা গিয়া ইচ্ছা করলে আমরা গাড়ি গাড়া ঘুরি দেখাই অত বড় বোল্ডার সোনা যে পাথর একবারে নিম্নমানের পাথরটা, এইটা দেশের যদি লাগায় দেশের গৌরব। এই পাথরটা আমরা বোল্ডারে যে পাথর আর এগুলো সোনার পাথর, তার দেশের পরিবেশ নষ্ট না, আমরা দেশের পরিবেশ নষ্ট হয়ে যায় লাখ লাখ ডলার দিয়া মত করলাম। এই সরকারি বা তার ইন্ডিয়ার লোকের এই যে আবার দেখা যায় ও যে বন্ধ করছেন যে যার নাম তাই দেখা যায় আমার ওই জায়গা আখড়া তার ব্যবসার সঠিক চলে, কোনো সমস্যা না। ব্যবসাটা সিলেটর লাগে, এই সিলেটর লাগে এই ধরনের বৈষম্য যে একটা বিমানের টিকিট বিকালে সকালে থাকে একটা, বিকালে আরেকটা। ওই যে অবস্থা, এই যে অবস্থা আমরা রূপে বৈষম্যটা কুয়ারি আস্থা বাংলাদেশও চলে, আমার সিলেট খেলে চলে না। আপনারা গেছে আমরা প্রশ্ন এটা, আমার কোটি কোটি টাকার মাল আমার দেশে উঠে মানতে অন্য দেশ মাল তোলার লাগি বাইরে থেকে মিটিং পত্র আনি তুলে, আর আমরা দেখো আল্লাহ মাল, এই মালটা আপনার কাছে আমার এই দাবিটাও আমরা তুলিয়া ধরতে এই জিনিসটা। আমি হইয়া যখন এই খালটা পড়ি যায় তখন তো দেখবেন বন্যা নামে আইয়া ঈদে ইলা নামে না, আমরা গাড়ি গুড়ি যায় আইলা আমরা আছে রোহিতে আটটা বন্যা নামছে 10-15 আর জুয়া লামিয়া গাড়ি গুড়ি 2-3 দিন তাকে আবার ঢুকায়। বর্তমানে যে খাল এই যে পড়ছে বড়ি গেছে, তো পড়ার পরে বন্যা যখন নামে তখন পারে পানি দাঁড়ে না, তখন বারুল ভাঙিয়ে দিয়া যায়। মেইন জিনিসটা তারা বুঝাই যান না,
এই যে পরিবেশের সাহায্য করে বুঝাই যাবে না এই যদি খালটা কুদিয়ালে হয় তাইনা ফার এই বন্যায় নিত নাই এই জিনিসটা ওরা বুঝাইতেও পারে না আমি কোনো আপনারা রোমালি পাইরা এই জিনিসটা তুলিয়া ধরলে যে বন্যা খাল যদি গুদা না হয় তো এই বন্যা যে 10-15 এক লোকে পানি নামে তখন দেখা পায় ওটা লিখা যায় এই জিনিসটা হইল মেয়ে খাল বইয়া দেখো ওই যে বন্যা হয়েছে দৈতাতে পানি মারে পানি যদি না যায় তো দেবা ভাইব পানির দুবাই উঠিয়া গোড় বাড়ি ওটা লিখা যায় খালটা যদি গুদা হয় তো ফারে দি মারতো না এই জিনিসটা হইল মেইন কথা আর আমরা যে যুগ যুগ ধরে এই যে পাথর গুলো এটা তো গাইবি মারা পাথরতে উঠে এই জিনিসটাও আমার কাছে দাবি যে এই যে গেল একটা এরপরে হইল বালু বালু যে যতটা খাল আছে ছড়া আছে সবটি যদি লিজ দেওয়া যায় সরকারের একটা পয়সা আসবে সরকারের পয়সা একটা দিবা লিজ একটা দিতে নাই এই রাস্তার মাঝে আমার গাড়ি খারাপ হবে মাঝখানে নিতে আমরা কইছিলাম যে ঠিক আছে দুই লাইন কোথায় আমরা সম্মানিত লইয়া করবো কিন্তু এই যে ভাতর ড্রাইভার আমরা যে শ্রমিকসকল ভাতর লইয়া আনলো ইয়া আপনি টাকা দিলে আপনারা টাকা দিন না ড্রাইভার করেছে আপনাকে ভাতর লইয়া আনলাম এখন কোনটা এলজি কোনটা না এলজির কাগজ তারা এলজির কাগজ তারা এলজি আমার ড্রাইভার হোক আপনারা আমরা যদি কাগজ দিয়া এলজি আমরা তো বুঝিবা এরপরে রাস্তার উপরে গাড়িটা মাল আমরা করে রাখিলা ড্রাইভারের কাছে তো টাকা আপনারা দিলা আপনারা নমাজি পেয়ে যদি বলছিল বালুয়ের গাড়ি ভাতরের গাড়ি আমি তো আলাদা করা নিবে এই ভাতরটা দেখবে আন্দোলন করে রাখবা এই মালিকে দিত এই টাকা না শ্রমিকে দিত এই দাবিটাও আমার আপনারা তুলে ধরবা এই ভাতর আর যদি টাইম টাকা কে দিও করুকা রাস্তাঘাটে না করি হলো চেক করি দরকার আমার শহর দেখবে বাউলে বাবা জানেন না হয় জানা সেটা জানা দেখা না ওই বাদ দেব আমি মারতেও দিনা সাংবাদিকরা আপনাদের প্রশ্ন এটা হচ্ছে যে এটা কোনো বিশেষজ্ঞের অনুমোদন আছে কিনা এখানে গাইডলাইন আছে গেজেট আছে কিভাবে পাথর উত্তোলন হবে কিভাবে পাথর আসে সরকারি গেজেট করে দিচ্ছে বর্তমানে যেটা চলতেছে আপনাদের আমি বলছি আমরা আমাদের ধর্ম আমরা যারা এখানে পাথর ব্যবসায়ী আছি আমাদের ধর্ম সেখানে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এই পাথরটা উত্তোলন করার পরে বর্ষা যখন আসে তো আবার এই জায়গা থেকে পাথর আমি সবচেয়ে আমি আমার ভাই সুন্দর প্রশ্ন করছেন আর ওই যে পাথরের যে উত্তোলনের বিষয়টা আমাদের ওই যে সরকারি গেজেট আছে গেজেট সহ এই টোটাল প্রস্তুতের ব্যাখ্যা দিবেন আমাদের জামগঞ্জের পাথরের বিষয় সাধারণ সম্পাদক নাম স্বামী জি এখনো বলবৎ আছে সর্বশেষ 2017 সালে কার্যকর হয়েছে গেজেট মানে 15 আছে না 15 সালে 17 সালে কার্যকর হয়েছে এটা 9.9 ইয়েতে আছে নদী গতিপথ এবং প্রবাহ অপূর্ণ সরকারি লিজ যারা নেবে এলাকার একটা আলাদা একটা কমিটি আছে কমিটির মাধ্যমে কমিটি সুপারিশ করবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তখন ওগুলো থেকে ইজারা যাওয়াইব ইজারাদারের মাধ্যমে এটা কালেকশন করা হবে ক্লিয়ার লেখা আছে আর এটা প্রধান হইল বিভাগীয় কমিশনার স্যার আপনি কোনটা ইজারা নিছেন কিনা না আমরা তো ইজারা তো সরকার বন্ধই করে রাখছে আচ্ছা সরকার যদি বন্ধ করে রাখে না আমি কি তেমন সারা জীবন আছে ক্লাব কোনটা আনো ভারত ও তো ভারত কোন পয়েন্ট ফুড রেস্টুরেন্ট তিনতলা স্বপ্নর উপরে আপনি গোলাগঞ্জ গোলাগঞ্জ আছে গোলাগঞ্জ 7 জেলা একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে না 1234 হেক্টর জায়গা আছে কোন 1234 একর এটা হইল কি না এই গিয়াতে আপনার রূপয়ে বাংকার টোটাল বাংকার
তাহলে কি মানে এটা পরিবেশ দূষণ নয় বা পরিবেশ আপনারা মনে করো তো বিগত যে সময়টা আছে টার্মটা আছে বরং তো ইজারা দিয়া যে পরিমাণ পাথর লুট হয় তার উত্তোলন হয় তার চেয়ে বেশি লুট হয়েছে, তো এইটার ব্যাখ্যা আপনারা কি তা দিবা? দেখুন আমরা ভাষা কোষের বন্ধ ছিল বন্ধ তো এখনো এখনো বন্ধ, কিন্তু পাথর উত্তোলন লুটপাট হচ্ছে। বন্ধ করার জন্য প্রশাসনকে বলছি এখানে যদি চিন্তা থাকবে ইজারাদার নাই এখানে আজ থেকে না খেদা করে ওইটা ঝাড়পিলা কথা বলছেন, ঝাড়পিলা ওইটা ধ্বংস করা হয়েছে যে এর আগে 5 আগস্টের আগেই ঝাড়পিলা শেষ করা হয়েছে। আর 5 আগস্টের পরে কিন্তু যেটা ছিল বাকি যেটা ছিল এটা শেষ করে দিয়ে মুশকিল থেকে আমরা কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা আমরা চাচ্ছি বৈধভাবে ভাতন সার্বিক প্রথমে ভাতন করে সার্বিকের উপরে বন্ধ আছে, সরকারি যারা দিবে না এটা আমরা ভালো জানি। আপনারা যে দাবিটাও আমরা তুলিয়া দেবো, ঠিক আছে, যে আমরা কারণ আমরা এই আর্গুমেন্টও বের করতাম। আমরা পুলিশে আমি আপনাদের কাছে এটা আহ্বান জানাবো যে আমাদের যে ছেলের প্রতি যে বৈষম্যটা 15টা কোয়ারির মধ্যে মাত্র 5টা কোয়ারির ইজারা সুবিধা সব কিছু দেওয়া, এই যে বৈষম্যটা এটা বিষয়ে আপনারা একটু দেখবেন। এবং আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি আপনারা আগামী 22 জুন যে কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ থাকবে এবং আমাদের সিএল জেলা ট্রাক মালিক গ্রুপের সংগ্রামী সভাপতি যিনি প্রবাসে আছেন জনাব গোলাম আলী সরহুল, আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন। আগামী আন্দোলন সংগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।